শিক্ষকদের গুতোয় নবান্নের পিলারগুলো পুরো হিলে গেছে। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী যখন একদিকে শিক্ষকদের প্রতিনিয়ত ঠকিয়ে চলেছেন, অপরদিকে শিক্ষকরাও উত্তেজিত হয়ে আজ এসএসসি ভবন এবং কালকে নবান্ন অভিযান শুরু হবে। ये बड़ी अच्छी बात कही आप। খুব যেমনি চার পায়া তার তেমনি মুগুর। এখন একটাও লোক নেই, দেখুন একটা লোককেও আপনারা টেনে এনেও মিডিয়া সরাতে পারবেন না। দাদা এই রক্ত বেরোচ্ছে আপনাদের লোকজনদের আঘাতে। ভালো হয়েছে। আর সব্যসাচী দত্তের এতটুকু যদি শিক্ষাগত যোগ্যতা থাকতো তাহলে সে আজকে কাউন্সিলর হয়ে এইরকম একটা কথা বলতে পারতো না। শিক্ষকদের উপরে অত্যাচারের প্রধান কারণ হচ্ছে তোমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। আপনার বেরোয়নি তো, তাহলে যাবেন। ভালো হয়েছে, এটা করতে পারেন না, বেশ করে। পেশেন্ট আটকে গেছিল, কি করবেন? তৃণমূলের প্রবীণ কয়েকজন নেতার প্লাস্টিক ফেটে একজন মালের জন্ম হয়েছিল, তার নাম হচ্ছে সব্যসাচী দত্ত। এই সব্যসাচী দত্ত ইনি প্রথমে সিপিএম, তারপরে তৃণমূল, তারপরে বিজেপি, তারপরে আবার তৃণমূল। মানে এনার মায়ের যে একজন উনি ছেলে সেটা উনি প্রমাণ করতে চাইছেন না। উনি প্রমাণ করতে চাইছেন যে আমার অনেক বাবা, এক বাবার কাছে আমার স্বার্থ না পূরণ হলে আরেক বাবার কাছে যায়, আরেক বাবার কাছে পূরণ না হলে আরেক বাবা, এইরকম বাবা করতে করতে একদিন উনি পাকিস্তানের যে প্রধানমন্ত্রী আছেন তাকে একদিন বাবা ডেকে দেবে, কারণ স্বার্থটাই হচ্ছে মূল মন্ত্র। আপনারা চার পেশেন্ট মরে যাক, তারপরে ওটা নিয়ে আপনারা ইয়ে করবেন, চলুন। এই সেই সব্যসাচী দত্ত যিনি হচ্ছেন তৃণমূলের কাউন্সিলর, যিনি আমাদের শিক্ষিত শিক্ষকদের উল্টো পাল্টা কথা বলছেন, উনাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন, উনাদেরকে মারবেন বলছেন। তো আমার এখানটা একটাই কথা বলার আছে যে এই মালটা তো পুরো মূর্খ, আর এদের যিনি নেত্রী উনি হচ্ছেন মূর্খ, কারণ উনার যে মূর্খমের পরিচয় উনি প্রতিটা পদক্ষেপে দিয়ে যান। এই সব্যসাচী দত্ত যিনি তার স্বার্থ ছাড়া আর পৃথিবীতে কোনো কিছু চেনেন না, তো ইনি টিচারদেরকে মারবেন বলছেন। মানে এনার বাবা এনাকে কী খেয়ে যে জন্ম করেছিল বা এনার মা এনাকে কী খেয়ে পেটে ধরেছিল, তো সেটাই আমাদের জানার খুব ইচ্ছা আছে। মনে হচ্ছে গু খেয়ে। আজকে শিক্ষকেরা তাদের ধৈর্যের বাঁধ ভেঙে ওনারা এসএসসি ভবনের যে গেট ভেঙে ওর ভেতর প্রবেশ করেছে। তো এখানটায় আমি একটা কথা বলতে চাই, যেদিনকে ওনাদের পুরো ধৈর্যের বাঁধ ভেঙে যাবে সেদিনকে দেখবে নবান্নের 27 তলা পর্যন্ত ওরা উঠে গেছে, অথবা কালীঘাটের যে বাড়ি আছে না, সে বাড়ি তার দরজা ফরজা দেওয়াল ফেওয়াল সব ভেঙে ঢুকে যাবে। কারণ এত দুর্নীতি চোখের সামনে দেখেও যিনি চুপ করেছিলেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন উনি বলছেন যে না আমি নাকি কিছুই জানি না। তুমি যদি কিছু না জানতে তাহলে পার্থ চ্যাটার্জিকে কেন শিক্ষামন্ত্রী থেকে পরিবহন মন্ত্রী করলে? আমরা কিছু বুঝি না ভেবেছো? আমরা পুরো বোকা, আমরা এতটা বোকা যে তুমি আমাদেরকে যা বোঝাবে আমরা তাই বুঝে নেব। তুমি আলকে বাল বলবে আমরা তাও মেনে নেব। সাহস দেখে খুব ভালো লাগলো। আজ শিক্ষকেরা রাস্তায় নেমেছে, দুদিন পরে যারা ছাত্র আছে তারাও রাস্তায় নামবে, আমরাও রাস্তায় নামবো, সবাই রাস্তায় নামবে। তখন দেখবো দিদিমণির গদিটা কি করে বাঁচে। গদি বাঁচানোর জন্য দিদিমণি যাকে তাকে খুনও করতে পারে, যার তার বাড়ির লোককেও মেরে ফেলতে পারে, কারণ এদের হচ্ছে মেন টার্গেট হচ্ছে টাকাটা এদের যদি হয়ে যায় তাহলে এরা আর কিচ্ছু যায় না। जनता माफ नहीं करेगी। डबल चाकरी হবে। 2021 সালে যখন করোনা হয়েছিল, তারপরে যখন আমাদের দিদিমণি ভোটের প্রচারে গেছিলেন, তখন তো পা ভাঙা নাটক করেছিলেন একটা। যখন যার পা ভাঙা থাকে সে পাটা নড়ছিল, আমরা দেখেছিলাম ক্যামেরায়, টেবিলের তলায় পা নড়ছে, তো আমরা সব বুঝেছিলাম যে এটা এরকম হয়েছে। তো তারপরে তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ডবল চাকরি হবে, ডবল শিক্ষা হবে। হুইল চেয়ারে বসে বসে উনি অনেক বাতেলা দিয়েছিলেন। তার পেছন থেকে যে এত বড় কাণ্ড হয়ে গেল উনি নাকি টের পাননি, এটা কেউ মানতে পারবে? আর যারা মেনে নিচ্ছে তারা হচ্ছে অন্ধভক্ত। 500 টাকা, 1000 টাকা এবং 1500 টাকা, এই কটা টাকার জন্য এক একটা মানুষ তাদের সিদ্ধান্তটাই বেঁচে দিয়েছে। আর কিছু মানুষ ভাই কটা টাকা যদি পেয়েছে তাহলে সে দিদি তার কাছে ভগবান। দিদি তোর কাছে ভগবান হতে পারে, তোর জমানাটা পেরিয়ে যাবে, তারপর তোর যে ছেলে মেয়ে সবাই যে বড় হবে না, তাদের অবস্থা পুরো শোচনীয় হয়ে যাবে। ওরা খেতে পাবে না, ভিক্ষা করে খেতে হবে ওদেরকে। আমিও দেখে নেব। ডবল শিক্ষা হবে, ডবল কাজ হবে। আমরা ভালো করেই দেখেছি যে ডবল শিক্ষাটা কিসে হয়েছে। শিক্ষার পেছন মেরে দিয়ে এখন বলছে ডবল শিক্ষা। নিজে যেন কতটা পণ্ডিত, একটা অ লিখতে বললে লিখতে পারে না, তারপরে উনি নাকি কবিতা লেখেন, উনি গান লেখেন, উনি অনেক কিছু করেন। তার প্রকৃষ্ট মানে উদাহরণ হচ্ছে উনি যখন মাইক নিয়ে মঞ্চে দাঁড়ান, সে মঞ্চে দাঁড়িয়ে উনি যে কাকে কি বলবেন, কিছু একটা বলে নিজেকে মোটামুটি বাহবা দেওয়া যায়, কিছু একটা বলে নিজের যেন প্রশংসা করা যায়, নিজের প্রশংসা নিজে বাহবা নেওয়ার জন্য সে সব কিছু বলতে পারে। তাতে যদি নরেন্দ্র মোদীর লুঙ্গি খুলে নিতে হয় সে খুলে নেবে। সরকারি চাকরিগুলো ব্রাত্য বসুর বাবা দেয়নি, ব্রাত্য বসুর বাপের সম্পত্তি না চাকরিগুলো। আরে গুরুদেব, তোমার কথাগুলো একটু টেড়া বাঁকা হলেও না তোমার কথাগুলোর মধ্যে যুক্তি আছে। এমন এমন কথা তুমি বলো যেগুলো ওদের হাড় ভেদে যায়। তোমার কথার মধ্যে যুক্তি আছে। পুরো দুনিয়াতে কেউ তোমায় সাপোর্ট করুক না করুক, তোমার এই অন্ধভক্ত তোমায় সাপোর্ট করে, কারণ তুমি যে প্রতিবাদটা জানাও তোমার মতো প্রতিবাদ আর কেউ জানাতে পারে না। সবাই হাতে চুড়ি পরে বসে থাকে। তোমার মতো প্রতিবাদ যেদিনকে কেউ জানাবে সেদিন আমিও তাকে স্যালুট করবো। সকালবেলা কি উল্টো পাল্টা বলছো?
আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। আমরা ভালো করেই জানি তুমি কথা দিয়ে কথা রাখার ছেলে, কারণ তুমি যেসব রোহিঙ্গাদেরকে ঢুকিয়েছিলে তাদেরকে কথা দিয়েছিলে যে তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের সব করে দেবো। তুমি তাদের জন্য সব করেছো, বাদ বাকি যে সাধারণ মানুষ তোমায় ভোট দিয়েছে তাদের জন্য তুমি কিছুই করনি। তুমি কথা দিয়ে কথা রাখার ছেলে, আমরা জানি। তুমি কথা দিয়েছিলে তৃণমূলের ছেলেদেরকে চাকরি হবে, তুমি কথা দিয়েছিলে যার ঘরে টাকা আছে তার চাকরি হবে। তুমি কথা দিয়ে কথা রাখার ছেলে, সেটা আমরা ভালো করেই জানি। তা দাদা, একটা কথা তো দিতে পারো যে দিদিমণিকে কবে তুমি জেলে ঢোকাবে, এই কথাটা দিয়ে দাও, তাহলে আমরা খুব শান্তি পাবো। কত পাতেলা। শুরু তুমি করেছো, শেষ আমরা করব। না না দাদা, শুরু কেউ করেনি, শুরু তোমরাই করেছো, শেষ আবার তোমরাই করলে। চাকরি তোমরা রিকোয়ারমেন্ট করেছিলে, চাকরি তোমরাই খেয়ে নিলে, কারণ ওএমআর শিটগুলো তো দেখাতেই পারলে না, এই চাকরিটা চলে গেল। কোনো একটা কারণে যদি অভিষেক ব্যানার্জির নামে কোনো একটা প্রমাণ বেরিয়ে আসে, তখন কিন্তু ফাঁসির দড়িটা আগে থেকে বানিয়ে রাখতে হবে। তার কারণ হচ্ছে যে ইনি তো বলেছিলেন যে যদি আমাকে প্রমাণ করে দিতে পারো তাহলে আমি স্বেচ্ছায় ফাঁসির মঞ্চে চলে যাব। তোমাদের ডায়মন্ড হারবারের লোকসভা, সেখানকার যে ভোটার সংখ্যা ওটা গণনা করে ভোটটা তুমি কি করে 7.5 লাখের ওপরে পেলে, সেটা একটু দেখার বিষয় আছে। কারণ এত মানুষ তোমাকে ভালোবাসা দিয়েছে, ভালোবাসাটা একটু বেশি মনে হচ্ছে। পশ্চিমবঙ্গ যে চিত্রটা দেখলো, কি দেখলো গতকাল পশ্চিমবঙ্গ যে চিত্রটা দেখলো, সেটা হচ্ছে রোহিঙ্গাদের নিয়ে, রোহিঙ্গা মুসলিমদের নিয়ে। শওকত মোল্লা বিরোধী দলনেতা না, ও কিন্তু চ্যালেঞ্জ ছড়ে দিল কট্টর হিন্দু সনাতনীদের ওপর। ও কি মনে করছে ওই রাতের অন্ধকারে ঢোকা বাংলাদেশিদের নিয়ে, রোহিঙ্গাদের নিয়ে ধপধপি, ক্যানিং, চরণ সহ পুরো ডায়মন্ড হারবার 7 লাখে এমনি এমনি জিতে যাচ্ছে? বাংলাদেশের কিছু মানুষকে অবৈধভাবে ঢুকিয়ে কোনো রকমভাবে তাদের ভোটার আধার কার্ডটা বানিয়ে দিয়ে, ওদেরকে একটা রেশন কার্ড দিয়ে, ফ্রিতে রেশন দিয়ে, ওদেরকে ফ্রিতে ঘর দিয়ে কোনো রকমের ভোটটা নেওয়ার জন্য আমাদের মুখ্যমন্ত্রী সর্বদাই সজাগ আছেন। তো তার এই যাত্রাপথের কয়েকজন সৈনিক আছে, শওকত মোল্লা, সিদ্দিকুল্লাহ চৌধুরী, অনেক রকম মোল্লা সাহেবরা আছেন। তো সেই সব মোল্লারা দিদির এইসব অপকর্মে সাথ দেয়। তো এরা যখন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে যাবে, এরা সব সরকারি চাকরিতেও বসতে পারবে। এদের ফল সার্টিফিকেট বানানোটা কোনো বড় ব্যাপার নয়। তো এরকম সার্টিফিকেট বানিয়ে এরা চাকরিতে বসবে। মরবে কে জানো? পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। আর এত যে শ্লীলতাহানি হোক বা অন্য কোনো বড় খুন ডাকাতি, যা যত রকম ক্রাইম আছে, সেগুলোর মধ্যে থেকে দেখবে সব বেরিয়ে আসবে, হয় শওকত মোল্লার নাম, নাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম। বলছি দিদি, তোমার কাছে আমার একটাই প্রশ্ন, যে তুমি কি জানো এই যে অত বড় দুর্নীতিটা হলো, এই দুর্নীতিতে কত টাকার মতো দুর্নীতি হয়েছে? তোমার কি আন্দাজ আছে? আন্দাজে একটা বলো দেখি। লক্ষ হাজার কোটি কোটি টাকা, 156 লক্ষ 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 কোটি কোটি টাকা, 1 লক্ষ না, 156 কোটি 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 টাকা। আমি জানি তুমি অনেক শিক্ষিত, কিন্তু এই রকম ভাবে তুমি বলবে আমি বুঝতে পারিনি। মানে তার হিসাব নেই, এত টাকার দুর্নীতি হয়েছে। দেখো, ইডি সিবিআই এলে যে কোনো প্রমাণ পাবে না, সেটাও আমরা ভালো করে জানি, কারণ চুরিতে তুমি এতটাই এক্সপার্ট, তুমি সব প্রমাণগুলো লুকিয়ে দাও। তবে একটা জিনিস তোমাকে বলি, চোর যখন চুরি করে না, তখন কিছু না কিছু প্রমাণ ছেড়ে যায়। সেরকম তোমার কিছু না কিছু প্রমাণ আছে, ওটা তোমার ক্ষমতাচ্যুত হওয়ার পরে তোমাকে সবাই দেখাবে এবং তোমায় সসম্মানে তিহার জেলের দিকে হাত বাড়িয়ে নিয়ে যাবে। তখন তুমি কাঁদতে কাঁদতে বলবে, আমার ভাইপোটা আমার জীবনটা শেষ করে দিল, আমি আর একটুখানি বাঁচতে চেয়েছিলাম। আর যারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আমায় গালাগালি দিচ্ছেন, দিদি, তোমায় গালাগালি দেবে না, তোমায় কি ভালোবাসা দেবে? এতজন লোকের চাকরি খেয়ে বসে আছো, এতগুলো লোকের মার্ডার করে বসে আছো, সিঙ্গুর থেকে টাটাদেরকে তাড়িয়েছো, সিঙ্গুরের লোক গালি দিচ্ছে, মেদিনীপুর থেকে তুমি সব কিছু তুলে নিয়ে যাচ্ছ, মেদিনীপুরের সংস্কৃতি ধ্বংস করছো, জঙ্গল কেটে তুমি কলকারখানা বানাচ্ছ, এখন কোনো দোষ নেই। তোমাকে লোক গালাগালি দেবে না, তোমাকে লোক ভালোবাসা দেবে, এমন ভালোবাসা দেবে যে তুমি সহ্যই করতে পারবে না। আর সবসময় যে একটা কথা বলো না, যে বিজেপির চক্রান্ত, সিপিএম, কংগ্রেস এদের চক্রান্ত, তো তোমার বিরুদ্ধে কেন সবাই চক্রান্ত করে? তুমি এমন সতী নারী, এতটা সতী তুমি, যে তোমার বিরুদ্ধেই সবাই চক্রান্ত করছে, তোমার বিরুদ্ধেই সবাই সব খারাপ কথা বলছে। তুমি এত ভালো মানুষ, আর তুমি এত ভালো মানুষ যে তোমার চোখের সামনে থেকে চুরি হয়ে গেলেও তুমি বুঝতে পারছো না। আসলে মহিলার হাতে রাজ্যটা চলে গেছে, তো তাই সেটাকে পুরো শেষ করে দিচ্ছে। কেউ একজন ঠিকই বলেছিল যে মমতা গান্ধী আর ইন্দিরা গান্ধী এ দুজন খুব সৎ মানুষ ছিলেন, এতটা সৎ যাকে আমাদের পুরো পৃথিবী মনে রাখবে। পশ্চিমবঙ্গ চালাচ্ছ তুমি, আর সেই পশ্চিমবঙ্গের বাসিন্দা হচ্ছে আমরা, আর আমাদের খবর নাকি তুমি জানো না। তাহলে তুমি কিসের মুখ্যমন্ত্রী? তোমাকে কে মুখ্যমন্ত্রী বানিয়েছে? তোমার মতো মানুষের মুখ্যমন্ত্রী কেন? সাধারণ পঞ্চায়েত সদস্য হওয়ার যোগ্যতা তোমার মধ্যে নেই, খালি গায়ের জোরে, পুলিশের জোরে তুমি মুখ্যমন্ত্রী। এখন তোমায় একটা কথা বলি, নাটক করে তো তুমি ভালোই মুখ্যমন্ত্রিত্বটা আদায় করে নিয়েছো, বা নাটক করে তুমি 26-এর ভোটটাও আদায় করে নেবে। আমরা জানি যেসব মানুষেরা যাত্রাপালা দেখতে পছন্দ করে তারাই যাবে তোমার ওই যে প্রোগ্রামগুলো হবে, স্টেজ শো, ওটা তো স্টেজ শোই বলা যাবে, কারণ পা ভাঙবে একদিকে, ব্যান্ডেজ হবে আরেকদিকে, মাথা ফাটবে একদিকে, ব্যান্ডেজ লাগানো থাকবে আরেকদিকে।
সেই রকমভাবেই ওইটা যাত্রাপালা, ওইগুলো যে দেখতে যাবে তাদের জন্য আমাদের সহানুভূতি রইল। কদিন ধরে আমাকে প্রচন্ড ভাবে, যে মানুষটা জানে না কি হয়েছে, যে মানুষটা কোন, আমি চ্যালেঞ্জ করে বলছি, হ্যাঁ, তুমি চ্যালেঞ্জ করে বলছো যে তুমি নাকি দুর্নীতির সম্পর্কে জানো না। আর যদি আমি প্রমাণ করে দিতে পারি যে তুমি দুর্নীতির সম্পর্কে সব কিছুই জানতে আগে থেকে, তাহলে তুমি কি দেবে বলো? অফিসি বলছি, তোমার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? মিথ্যাটা বলতে বলতে এমন পজিশনে গিয়ে মিথ্যাটা বলে দিচ্ছ যেখান থেকে বেরোনোর আর কোনো রাস্তাই নেই তোমার। তা কথাটা বললে ভেবেচিন্তে বলো। যে মানুষটা কোন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি। জেনে শুনেই পানিশমেন্ট দিয়েছো, তুমি জেনে শুনেই পানিশমেন্ট দিয়েছো, আর তুমি জেনে শুনেই সব করেছো। তুমি জানো না তৃণমূলের অন্দরের কথা, তাও আবার হয়? তোমার মতো একজন মহিষী এবং সতী নারী, সে নাকি জানে না যে তার দলের ভেতরে এত বড় বড় মাপের চোর আছে? আর সে নাকি জানে না সুজয় কৃষ্ণ ভদ্রকে, সে জানে না লিপস অ্যান্ড বাউন্সটা কার কোম্পানি, সে কিছুই জানে না। এমন অজানা ভোলা মানুষকে কেন বসিয়ে রেখেছে জনগণ? মনে রাখবেন, জেনে শুনে কারো চাকরি খাইনি, তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএম এর একটারও চাকরি খাইনি। কেন খাওনি সিপিএমের চাকরি? কেন খাওনি? কোন কারণে খাওনি? তুমি তার মানে চেয়েছিলে যে সিপিএমের লোকগুলো চাকরি খেয়ে নিলে ওই লোকগুলোর পরিবার খেতে পাবে না, আর সেই যে মূর্খগুলো আছে না, সেগুলো যে আমাদের পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের ভবিষ্যৎ নষ্ট করছে, তার মানে তুমি সেটা চেয়েছিলে যে ওনারা না পড়াতে পারলে ভুলভাল পড়িয়ে বিভ্রান্তি তৈরি করবে, মানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে গাধার গাঁড়ের ভেতরে ঠেলে ঢুকিয়ে দেওয়া যায়। তুমি সেটাই চেয়েছিলে। তুমি যদি চাইতে যে পশ্চিমবঙ্গের মানুষগুলো ভালো করে বাঁচুক, ভালো শিক্ষায় শিক্ষিত হোক, তাহলে তুমি সিপিএমের থেকে চাকরিগুলো বার করতে। মেন কথা কি জানো, তুমি কোনো প্রমাণই পাওনি। প্রমাণ পেলে আবার তুমি ছেড়ে দিতে। মজা আয়া। যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে, সিপিএম নাকি 34 বছর অনেক অন্যায় করে গেছে, আর তৃণমূল 15 বছরে সাধু সেজে মানুষের সামনে উপস্থিত হয়েছে। এই সাধুর পেছনের দিকটা পুরোটাই অন্যরকম, অন্ধকার কালো মেঘে ঢাকা। পশ্চিমবঙ্গের যে এক পরিস্থিতি না, দিনের বেলায় সূর্য উঠলে প্রচণ্ড তাপ, আর পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে রাতে চাঁদের আলো দেখা গেলে দমে গরম হচ্ছে। তবে একটা কথা বলে রাখি, যে পশ্চিমবঙ্গে যে মাদ্রাসাগুলো তৈরি করছে, তার টিচারগুলোকে দিদিমণি ভালোভাবে সিলেক্ট করছে, যেন আর কদিন পরে হিন্দু ছেলেরা মাদ্রাসায় গিয়ে পড়তে পারে। কিন্তু আমাদের যে স্কুলের যে টিচাররা, তারা ভালো হোক, খারাপ হোক, মন্দ হোক, তাতে দিদিমণির কিচ্ছু যায় আসে না। মোটামুটি তার পরিবার যেন তৃণমূলকে ভোট দেয়, শিক্ষকের পরিবার। ছাত্রদের কি হলো, ছাত্ররা প্রথম রাখবে। ছাত্রদের কথা ভাবার জন্য দিদির কাছে সময় নাই, কারণ শালবনি যেতে হবে, দিদিকে খড়গপুরে যেতে হবে, দিদিকে মেছেদায় যেতে হবে, দিদিকে অনেক জায়গায় যেতে হবে, দিদিকে সন্দেশখালি যেতে হবে। অনেক জায়গায় যাওয়ার পরে দিদি যদি একটুখানি সময় পাওয়া যায় তখন নবান্নে থাকে, না হলে दिदी यार की कोথায় যায়। ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। ये बहन जो सारे मिलके हमको पागल बना रहे। পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি, এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিল। হ্যাঁ, তুমি নাকি জানোই না যে কি হয়েছে, চাকরিটা সবাই পার্থ আর অর্পিতা মিলে যে চুরি করেছে, তুমি নাকি কিছুই জানো না। তাহলে কুণাল দা যে বলছে তুমি নাকি সব জানো, তাহলে সে কি মিথ্যে কথা বলছে? তার মানে তোমাদের মুখপাত্র মিথ্যে কথা বলছে, তুমি সত্যি কথা বলছো। এই মুখপাত্রকে রেখেছো কেন? ওদের লাথি মেরে বার করে দাও। দেখো, বসতে বসতে একটা ফ্লোতে সত্যি কথা বেরিয়ে গেছে কুণাল ঘোষের গলা থেকে, মুখ থেকে বেরিয়েছে, কিন্তু মনটা বলতে চায়নি। এবারে আমি একটা কথা বলি, আমাদের যে দিদি মমতাময়ী মহিষী নারী, সে দিদি পশ্চিমবঙ্গের মানুষের সাথে এমনভাবে খেলছে যে পশ্চিমবঙ্গের মানুষও বুঝতে পারছে যে কী পুলি মারাতে একে মুখ্যমন্ত্রী করতে গেছিলাম। পশ্চিমবঙ্গের মানুষ আবারও একটা ভালো যাত্রাপালা দেখতে পাবে। এবারে পা ভাঙবে পুরো, হয় বা হাত ভাঙবে, কিছু একটা তো ভেঙে দিদিমণি যাবে সভা করতে। দেখো, এখান থেকে একটা জিনিস প্রমাণ হয় যে এরা সব কিছুই জানে। তো আমাদের যে নিরীহ নিষ্পাপ টিচাররা আছে, তাদের কোনো দোষ নেই এখানে, তাদের সাথে বেইমানি হয়েছে। কারণ পুরো শুরু থেকে শেষ পর্যন্ত তাদের থেকে টাকা নেওয়া হয়েছে, তাদের এক ট্রান্সফারের জন্য, আর দুই হচ্ছে তাদের চাকরি দেওয়ার জন্য। এরকম অনেক কিছু ক্ষেত্রে তাদের থেকে টাকা নিয়ে সে টাকা ভোটে খরচা করা হয়ে গেছে। সে টাকাটা যখন আমাদের দিদিমণি দিতে পারবে না, তখন বহুত বড় বড় কথা বলছে অভিজিৎ গাঙ্গুলির দোষ, সে সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দোষ, বিজেপির শুভেন্দু অধিকারীর দোষ, এরকম অনেক রকম কথা বলছে। নিজের নামে একটুও বলছে না। আজকে যে কুণাল ঘোষ যে বললো যে পার্থ চ্যাটার্জি সব এই যে চুরি করেছে, সেটা অর্পিতা আর পার্থ মিলে, সেটা নাকি দল পুরোটাই জানে। তো এখানটায় কার কথা সত্যি কার কথা মিথ্যা, মানুষ কোথায় যাবে?
তোমাদের কি মনে হয় মমতা ব্যানার্জি সব সত্যি কথা বলছে নাকি মিথ্যে কথা বলছে? এই চুরিগুলো কি মমতা ব্যানার্জি নিজে থেকেই করিয়েছে? তোমাদের কি মতামত কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।